খাবারের টেবিলে আবহাওয়াটা তখন এক অদ্ভুত নাটকের রূপ নিয়েছে। ঝাড়বাতির আলোয় খালামণি অর্থাৎ রোকেয়া বেগমের থালা বাসন সাজানোর আনন্দ যেন ধরে না। গত 3 বছর ধরে যে ক্ষোভ আর মানসিক যন্ত্রণা তিনি বুকে চেপে রেখেছিলেন, আজ শেহজাদ ও রিনিকে সামনাসামনি দেখে তার কপুরের মতো উড়ে গেছে। শেহজাদ তখন কাচের গ্লাসে রাখা পানিটা কোনো মতে গলাৎকারণ করার চেষ্টা করছে, কিন্তু রিনির মুখে সেই রাত জেগে পড়ার মতো স্পেশাল অ্যাসাইনমেন্ট শোনার পর পানিটা সোজা তার শ্বাসনালীতে গিয়ে আটকানোর উপক্রম হলো। কাশি। শেহজাদ শুকনো গলা কেসে উঠল। হাত থেকে পানির গ্লাসটা টেবিলে রাখার সময় ঠক করে একটা শব্দ হলো। রোকেয়া বেগম চট করে শেহজাদের মাথায় হাত বুলিয়ে দিয়ে কড়া গলায় বললেন, কি হলো তোর? খাবার টেবিলে এভাবে বিষম খাস কেন? কোরিয়ায় গিয়ে কি সব শিষ্টাচার ভুলে গেছিস নাকি? আর রিনি কত লক্ষ্মী মেয়ে, দেখ তোর কাজের প্রতি কত শ্রদ্ধা, তুই ওকে পড়া শেখাবি শুনে ও তোর প্রতি কতটা কৃতজ্ঞ। শেহজাদ চশমাটা খুলে কপাল ডলতে ডলতে আরো চোখে রিনির দিকে তাকালো। রিনি তখন অন্তত সুবোধ বালিকার মতো খাসির মাংসের রেজালা দিয়ে পোলাও মেখে মুখে তুলছে। শেহজাদের সেই খুনে দৃষ্টি খেয়াল করেও সে যেন পুরোপুরি নির্বিকার। উল্টো রিনি অন্তত নিষ্পাপ গলায় বলল, খালামণি, উনি হয়তো একটু নার্ভাস হয়ে গেছেন, প্রথম দিন তো, তাই অ্যাসাইনমেন্টের চাপটা স্যার একা সামলাতে পারছেন না। স্যার করবি না তো রিনি? রোকেয়া বেগম রিনির পাতে আরেকটু খাসির মাংস তুলে দিয়ে আদর মাখা গলায় বললেন, ঘরে তো ও তোর জামাই, ও কিসের ছাড়? সে যা, তুই রিনিকে একদম বকাঝকা করবি না বলে দিলাম। ও যদি একটা ভুলও করে তুই ওকে বুঝিয়ে বলবি। শেহজাদ দাঁতে দাঁত চিপে ফিসফিস করে বলল, ভুল? আম্মু, ও ভুল করছে না, ও তো আস্ত একটা ক্রাইম সিন তৈরি করছে। কি বললি? রোকেয়া বেগম চোখ ছোট করে তাকালেন। না, বলছিলাম অ্যাসাইনমেন্টটা সত্যি খুব কঠিন আম্মু, ওকে অনেক কিছু শেখাতে হবে। শেহজাদ জোর করে ঠোঁটের কোণে কিমা একটা হাসি ফুটিয়ে বলল। খাওয়া দাওয়া শেষে রাত তখন প্রায় 10:30। ধানমন্ডির এই দোতলা পুরনো আমলের বাড়িটা বেশ বড়। শেহজাদের ঘরের পাশে একটা গেস্ট রুম আছে, কিন্তু রোকেয়া বেগম তো কোনোভাবে রিনিকে গেস্ট রুমে শুতে দেবেন না। রিনি, তুই শেহজাদের রুমেই থাকবি। রোকেয়া বেগম তোশক আর বাড়তি বালিশ নিয়ে শেহজাদের ঘরের দরজায় দাঁড়িয়ে ঘোষণা দিলেন, 3 বছর পর তোরা একসাথে নিচে একটু কথা বলবি, মনের জমে থাকা অভিমানগুলো দূর করবি। আর শেহজাদ, তুই সোফায় শুবি, রিনি বিছানায় শুবে। শেহজাদ চোখ ছানাবড়া করে বলল, আম্মু, দিস ইজ টু মাচ, ও একটা স্টুডেন্ট আর আমি, আর তুই ওর বিয়ে করা জামাই। রোকেয়া বেগম ধমক দিয়ে উঠলেন, বেশি কথা বললে কিন্তু আমার প্রেশার আবার বেড়ে যাবে শেহজাদ, আমার কিন্তু আইসিইউর কথা মনে পড়ে যাচ্ছে। আইসিইউ শব্দটা শোনা মাত্র শেহজাদ তার কথা বাড়াতে সাহস পেল না। 3 বছর আগে সেই স্মৃতি এখনো তার মাথায় ধাউ ধাউ করে জ্বলছে। সে দুই হাতে তুলে আত্মসমর্পণ করার ভঙ্গিতে বলল, ঠিক আছে, অল রাইট। ও বিছানায় শুচ্ছে, আমি সোফায় শুচ্ছি। হ্যাপি, খুব হ্যাপি। রোকেয়া বেগম মিষ্টি হেসে রিনির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, লক্ষ্মী মা, দরজাটা ভেতর থেকে লক করে নে। আর এই বান্দরটা যদি কোনো উল্টোপাল্টা কথা বলে আমাকে সোজা ডাকবি। দরজা বন্ধ হতে রুমের ভেতরে পরিবেশ এক মুহূর্তে বদলে গেল। এসি ঠান্ডা বাতাস ঘর জুড়ে ঘুরে বেড়াচ্ছে। শেহজাদের ঘরটা খুব চমৎকারভাবে গুছানো, একাধিক বইয়ের র্যাক, কাঠের ওয়ারিং টেবিল, ল্যাপটপ আর বিশাল বড় একটা কিং সাইজ বেড। রিনি রুমের চারপাশটা বেশ ঘুরে ঘুরে দেখতে লাগলো, তারপর বেশ আয়েশ করে শেহজাদের বিশাল বিছানায় গিয়ে গায়ে লিয়ে দিল। রেশমি চাদরের উপর পা দুটো ছড়িয়ে দিয়ে সে হাত জোর করে মাথার নিচে রাখলো। শেহজাদ তখন নিজের শার্টের উপর দুটো বোতাম খুলে তোশক আর বালিশটা টেনে নিয়ে কোনার ছোট 3 সিটার সোফাটার উপর ফেললো। 6 ফুট লম্বা শেহজাদের জন্য এই ছোট সোফায় শোয়াটা এক প্রকার শাস্তি ছাড়া আর কিছুই নয়। সোফায় বসতে গিয়ে শেহজাদের পা সোফার বাইরে ঝুলে রইল। সে রেগে রিনির দিকে তাকিয়ে বলল, তুই কি সত্যি মনে করিস এভাবে ব্ল্যাকমেল করে তুই পার পাবি?
আসে প্রিয়া রিনি। রিনি সিলিংয়ের দিকে তাকিয়ে পা নাচাতে নাচাতে বলল, কেন স্যার, কষ্ট হচ্ছে? কোরিয়ার কিং সাইজে বেডে শুয়ে অভ্যস্ত তো, তাই একটু আনকমফোর্টেবল লাগছে। তবে কষ্টের কিন্তু সবে প্রথম রাত। শেহজাদ সোফা থেকে উঠে সোজা রিনির বিছানার পাশে এসে দাঁড়ালো, হাত দুটি বুকের উপর বেঁধে অত্যন্ত গম্ভীর গলায় বলল, তোর সাথে মজা করার মেজাজ আমার একদম নেই। তুই আম্মুকে ব্যবহার করছিস। তুই জানিস উনি কতটা ইমোশনাল। কাল সকালে যদি উনি জানতে পারেন যে সবই তোর সাজানো নাটক, জানতে পারবে কেন? রিনি হুট করে বিছানায় সোজা হয়ে বসলো। তার চোখ দুটো এখন সরাসরি শেহজাদের চোখের পানে। ঘরে রাখা ডিম লাইটের হালকা হলুদ আলো রিনির মুখে এসে পড়েছে। রিনির চোখের দুষ্টমি ঝিলিকটার পেছনে হঠাৎ করে এক ধরনের জমাট বাঁধা অভিমান ফুটে উঠল। উনি তখনই জানতে পারবেন যখন আপনি পালিয়ে যাওয়ার চেষ্টা করবেন। রিনি নিচু কিন্তু স্পষ্ট গলায় বলল, 3 বছর আগের আপনার কোরিয়া যাওয়াটা যদি ক্যারিয়ারের প্রয়োজনে জরুরি হয়ে থাকে, তবে একটা চিঠি বা একটা 5 মিনিটের ফোন কল কি খুব বেশি কঠিন ছিল? শেহজাদ ভাই, আপনি চলে যাওয়ার পর আপনার আত্মীয়দের শুকনো খোঁচাগুলো কিন্তু আমাকে সামলাতে হয়েছে। মেয়ে জামাই বিয়ে করে পালিয়ে গেল, নিশ্চয়ই মেয়েটার কোনো দোষ আছে। সব কথা আমি শুনেছি, আপনি নন। শেহজাদ এক মুহূর্তের জন্য নিচুপ হয়ে গেল। রিনির এই সহজ সরল কিন্তু বুকে বিঁধে যাওয়া কথাগুলোর কোনো জবাব তার কাছে ছিল না। সে কোরিয়া গিয়ে পিএইচডির চাপের নতুন এনভায়রনমেন্ট সামলাতে গিয়ে পুরোপুরি ভুলে গিয়েছিল যে বাংলাদেশে তার নামের সাথে একটা 16 বছরের মেয়ের ভবিষ্যৎ আটকে আছে। সে ভেবেছিল ব্যাপারটা সময় পেলেই মিটিয়ে ফেলা যাবে, কিন্তু এত বছর পর রিনির ভেতরের এই অপমান আর রাগটা যে আগ্নেয়গিরির মতো জমেছিল তা সে এখন বুঝতে পারছে। শেহজাদ একটা লম্বা শ্বাস ফেলে আয়নাটার সামনে গিয়ে দাঁড়ালো। চশমাটা খুলে টেবিলের উপর রেখে নিচু গলায় বলল, আই অ্যাম সরি রিনি, আমি সত্যি বুঝিনি তুই কতটা ফেস করেছিস, কিন্তু বিলিভ মি, আমি তখন সত্যি খুব কনফিউজড ছিলাম। রিনি একটু অবাক হলো। অহংকারী পিএইচডি হোল্ডার ছাড়া শাহরিয়ার শেহজাদ খান এভাবে এত সহজে সরল মনে দুঃখ প্রকাশ করবে তা সে ভাবেনি। কিন্তু রিনি এত সহজে গলে যাওয়ার প্রার্থী নয়। সে কাজাকিয়ে আবার বালিশে মাথা রেখে কোলবালিশ জড়িয়ে ধরল। সরি বললে সব মাপ হয়ে যায় না স্যার। ক্ষতিপূরণ কিন্তু 1 মাসের শর্ত দিয়ে আদায় হবে। সো আপনি এখন গিয়ে আপনার প্রিয় সোফায় ঘুমান। কাল সকালে কিন্তু 8টায় লেকচার গ্যালারিতে আমার স্পেশাল টিউটোরিয়াল ক্লাস আছে। শেহজাদ তার কথা না বাড়িয়ে সোফায় গিয়ে এলিয়ে পড়ল। কিন্তু সফ্রেমে ওই সোফায় শোয়া কতটা যে মারাত্মকর কষ্টকর তা সে কয়েক মিনিটের মধ্যে টের পেল। একবার পা বাইরে ঝুলে পড়ে তো আরেকবার ঘাড় বাঁকা হয়ে যায়। পজিশন বদলাতে বদলাতে সোফা থেকে ক্যাটক্যাট করে শব্দ বের হতে লাগলো। বিছানা থেকে রিনি মিটিমিটি হাসছিল। সে চাদরটা গায়ের উপর টেনে নিতে নিতে মনে মনে বলল, কোরিয়ান স্যারের ঘুম আজ উদাও। দেখা যাক কাল সকালে কফির কাপে সুগার পারফেক্ট হয় কি না। পরদিন সকাল 7টা। রিনির ঘুম ভাঙল এক সুন্দর সুবাসে। না, কফির সুবাস নয়, ওয়ান অফ দ্য বেস্ট কোরিয়ান পারফিউমের হালকা ঘ্রাণ পুরো ঘরে ভাসছে। চোখ খুলে রিনি দেখল শেহজাদ ইতিমধ্যে একদম তৈরি। পরনে একদম আয়রন করা স্কাই ব্লু শার্ট আর নেভি ব্লু ট্রাউজার, চুলে পরিপাটি আঁচড়, চোখে হালকা মেটাল ফ্রেম চশমা, কিন্তু চোখ দুটো লাল হয়ে আছে। সারা রাত ওই সোফায় পিঠ সোজা না করতে পারার স্পষ্ট প্রমাণ। শেহজাদ ঘড়ির দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, 10 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে নে। আম্মু নিচে নাস্তা বানাচ্ছেন। 7:30টার মধ্যে আমাদের গাড়ি ছাড়তে হবে। ইয়েস স্যার। রিনি শ্যালো দেওয়ার ভঙ্গিতে হাত উঠিয়ে একা লাফে বিছানা থেকে নেমে বাথরুমে ঢুকে গেল। 20 মিনিট পর ওরা যখন গাড়িতে উঠে ধানমন্ডির বাড়ি ছাড়ল, তখন রোকেয়া বেগম বারান্দায় দাঁড়িয়ে ওদের উদ্দেশ্যে হাত নাড়ছিলেন। গাড়িতে কোনো কথা হচ্ছিল না। শেহজাদ বেশ মনোযোগ দিয়ে ড্রাইভ করছে। হঠাৎ রিনি ব্যাগের ভেতর থেকে একটা ভাঁজ করা কাগজ বের করে শেহজাদের ল্যাপটপ ব্যাগের উপর রাখলো। শেহজাদ আর চোখে তাকিয়ে বলল, এটা কি? এটা আমার আগামী 1 সপ্তাহের বিশেষ রুটিন আর শর্তের তালিকা।
রিনি শিল্ডের দিকে তাকিয়ে বেশ শান্ত গলায় বলল, যেমন প্রতিদিন লাঞ্চের সময় আমাকে ভার্সিটি ক্যাফেটেরিয়ার 4 নম্বর টেবিলে খাবার সার্ভ করতে হবে। 2, আমার রিসার্চ প্রপোজালের টপিক আপনাকে ঠিক করে দিতে হবে। আর 3, প্রতি ক্লাসের পর 5 মিনিট আমাকে পার্সোনালি ইমপ্রেস করার মতো অন্তত একটা ভালো কথা বলতে হবে। সে যাতে ব্রেকে চেপে 1 সেকেন্ডের জন্য গাড়ি থামিয়ে দিল। সে চোখ বড় বড় করে রিনির দিকে তাকালো। তুই কি আমার সাথে ড্রাফটিং অ্যান্ড অ্যানালিসিস খেলছিস রিনি? ক্লাসের পর ইমপ্রেস করার মতো কথা বলতে হবে মানে? আমি কি কোনো কলেজের রোমিও যে তোর পিছে লাইন মারবো? লাইন মারতে কে বলেছে স্যার? রিনি মিষ্টি করে হেসে বলল, আমি বলেছি আপনাকে ইমপ্রেস করার অপচেষ্টা করতে। কারণ আমি দেখতে চাই আপনি আমাকে ডিভোর্স পাওয়ার জন্য কতটা এফোর্ট দিতে পারেন। আর হ্যাঁ, আপনি যদি না করেন তবে আজ দুপুরে কিন্তু আমি আপনার ডিপার্টমেন্টের হেড স্যারের কাছে গিয়ে বলবো যে আমাদের নতুন লেকচারার সাহেবের সাথে আমার 3 বছরের পুরনো সামাজিক সম্পর্ক আছে। শেহজাদ কপাল চেপে ধরল। সে মনে মনে 100 থেকে 1 পর্যন্ত উল্টো গুনতে শুরু করলো রাগ কমানোর জন্য। তুই একটা আস্ত জিনিয়াস ব্ল্যাকমেইলার। শেহজাদ গাড়ির অ্যাক্সিলারেটর চাপ দিয়ে বলল, ঠিক আছে, সব শর্ত মানলাম, কিন্তু আমারও একটা শর্ত আছে। কি শর্ত? রিনি ভুরু কুঁচকালো। 1 মাস পর যখন তুই আমার সব শর্ত মেনে নিবি আর আমি তোর সব আবদার পূরণ করব, 31 নম্বর দিনে তুই কিন্তু কোনো নাটক ছাড়া সোজা কাজী অফিসে গিয়ে সই করবি। মাঝপথে আবার কোনো নতুন গেম শুরু করতে পারবি না। রিনির মনের ভেতরটা হঠাৎ কেমন যেন একটু ফাঁকা হয়ে গেল। ডিভোর্সের সই? হ্যাঁ, সে তো এটাই চেয়েছিল। সে তো শুধু শেহজাদকে একটু নাচাতে চেয়েছিল, তার অহংকার ভাঙতে চেয়েছিল। কিন্তু শেহজাদ যে এখনো এতটা অনার এই ডিভোর্সের ব্যাপারে, তা ভেবে কেন যেন রিনির বুকের ভেতরে হালকা একটা চিনচিনে ব্যথা অনুভব হলো। তবে রিনি নিজের আবেগ চট করে সামনে নিল। চশমাটা আবার চোখে দিয়ে সে বাঁকা হেসে বলল, ডিল স্যার, 31 নম্বর দিনে সব ফয়সালা হবে। সকাল 8টা 15। ভার্সিটির ক্যাম্পাসে পা রাখতেই এক অদ্ভুত দৃশ্য তৈরি হলো। নতুন হ্যান্ডসাম আর গম্ভীর স্যার শাহরিয়ার শেহজাদ খান হেঁটে যাচ্ছেন করিডোর দিয়ে। আর তার ঠিক 1 পা পেছনে হাঁটছে ডিপার্টমেন্টের টপার আসফিয়া চৌধুরী রিনি। কিন্তু অবাক করা বিষয় হলো, স্যারের হাতে 2টি কোল্ড কফির কাপ আর রিনির ভারী টেক্সট বুক দুটো। করিডোরে দাঁড়ানো জুনিয়র আর সহপাঠীরা হাঁ করে তাকিয়েছিল। রিনির বেস্ট ফ্রেন্ড নাবিলা দৌড়ে রিনির পাশে এসে ফিসফিস করে বলল, রিনি, ঘটনা কী রে? স্যার তোর বই আর কফি বহন করছে কেন? তোদের মধ্যে কি চলছে? রিনি উচ্চস্বরে যাতে শেহজাদের কানে যায় বেশ ভাব নিয়ে বলল, আহা নাবিলা, বুঝিস না কেন? স্যার তো খুব হেল্পফুল। উনি বলছেন ওনার কোর্সে A+ পেতে হলে নাকি ওনাকে দিয়ে একটু টুকটাক কাজ করিয়ে নেওয়াটা ওনার টিচিং ম্যাথদেরই একটা পার্ট। সামনে হাঁটতে থাকা শেহজাদের পা দুটো এক মুহূর্তের জন্য থমকে গেল। সে পেছনে ফিরে রিনির দিকে একটা রক্তচক্ষু দৃষ্টি নিক্ষেপ করে আবার হাঁটা শুরু করলো। ক্লাসে ঢুকে শেহজাদ লেকচার দেওয়া শুরু করলো। বিষয় হাইপোথিসিস অ্যান্ড ড্রাফটিং মডেলস। শেহজাদ ক্লাসে ঢুকেই মার্কা হাতে বোর্ডে বিশাল একটা ফ্লোট চার্ট আঁকলো। তার পড়ানোর স্টাইল চমৎকার, কণ্ঠের গাম্ভীর্য আর চমৎকার উপস্থাপনায় পুরো ক্লাসের 25 জন স্টুডেন্ট একদম মুগ্ধ হয়ে শুনছিল। কিন্তু রিনির নজর ছিল অন্যদিকে। সে দেখতে পাচ্ছিল শেহজাদের শার্টের পেছনে সামান্য একটু কুঁচকে আছে। নিশ্চয়ই কাল রাতে ওই সোফায় শোয়ার ফল। আর চশমা সরিয়ে বারবার চোখ ঢালার ভঙ্গিতে স্পষ্ট বোঝা যাচ্ছিল বেচারার মারাত্মক ঘুম পাচ্ছে। লেকচারের শেষ ভাগে এসে শেহজাদ বোর্ডের দিকে মুখ করে বলল, সো আজকের ক্লাসের উপর ভিত্তি করে আমি একটা সারপ্রাইজ কুইজ নেব। রোল 42, আসফিয়া রিনি, স্ট্যান্ড আপ। রিনি চমকে উঠে দাঁড়ালো। ইয়েস স্যার। শেহজাদ চশমাটা ঠিক করে এক চরম শয়তানি হাসি দিয়ে বলল, তুমি তো ক্লাসে খুব মনোযোগ দিচ্ছিলে, তাই না? বলো তো, কোয়ালিটেটিভ রিসার্চে ভ্যালিডিটি নিশ্চিত করার 3টি প্রধান ক্রাইটেরিয়া কী কী? উত্তর না দিতে পারলে আজকের মতো ক্লাসের বাইরে দাঁড়িয়ে থাকতে হবে। পুরো ক্লাসের স্টুডেন্টরা রিনির দিকে তাকালো। শেহজাদ মনে মনে ভাবল, এবার বাঁচা বোঝো।
কুরিয়ার পিএইচডির পাওয়ার কাকে বলে? এবার তোকে পুরো ক্লাসের সামনে দাঁড় করিয়ে রাখবো। রিনি এক মুহূর্তে শেহজাদের চোখের দিকে তাকালো। শেহজাদের চোখে তখন এক বিজয়ীর হাসি। কিন্তু রিনিও তো আর যেন তেন স্টুডেন্ট নয়, সে ডিপার্টমেন্টের ফার্স্ট গার্ল। রিনি হালকা একটু হেসে অন্তত স্পষ্ট ও সাবলীল গলায় উত্তর দেওয়া শুরু করলো। স্যার, কোয়ালিটেটিভ রিসার্চের ভ্যালিডিটির তিনটি প্রধান ক্রাইটেরিয়া হলো: ফার্স্টলি, ট্রাস্টওয়ার্দিনেস বা বিশ্বাসযোগ্যতা; সেকেন্ডলি, ট্রান্সফারেবিলিটি বা স্থানান্তরযোগ্যতা; আর থার্ডলি, ডিপেন্ডেবিলিটি বা নির্ভরযোগ্যতা। আর এই তিনটি নিশ্চিত করে আমাদের ট্রায়াঙ্গুলেশন পদ্ধতি ব্যবহার করতে হয়। উত্তর শুনে পুরো ক্লাসে এক মুহূর্তের পিনপতন নীরবতা। শেহজাদের মুখের সেই বিজয়ের হাসিটা যেন বাতাসে মিলিয়ে গেল। সে কিছুক্ষণ হাঁ করে রিনির দিকে তাকিয়ে রইল। মেয়েটা যে এত নিখুঁত আর টেকনিক্যালি সঠিক উত্তর দেবে তা সে আশা করেনি। রিনি ভুরু নাচিয়ে মুচকি হেসে বলল, উত্তর কি সঠিক হয়েছে স্যার, নাকি আরও একটু ডিপলি ব্যাখ্যা করব? শেহজাদ নিজেকে সামলে নিয়ে গলা খাকারি দিল। অ্যাকসেপ্টেবল, বসো। রিনি বসার সময় শেহজাদকে উদ্দেশ্য করে লিপ রিডিং করে বলল, A+ কিন্তু নিশ্চিত স্যার? শেহজাদ মার্কাটা টেবিলের উপর রেখে নিজের কপাল চাপড়ালো। এই মেয়েটার সাথে বুদ্ধিতে জেতা অসম্ভব। দুপুর 1টা। ভার্সিটি ক্যাফেটেরিয়া আজ কানায় পূর্ণ। সবাই লাঞ্চ করছে, আড্ডা দিচ্ছে। ঠিক তখনই ক্যাফেটেরিয়ার 4 নম্বর টেবিলটায় এক ঐতিহাসিক ঘটনা ঘটল। লেকচারার শাহরিয়ার শেহজাদ খান নিজ হাতে ক্যাফেটেরিয়ার কাছে ট্রেতে করে একটা প্লেটে গরম সিঙ্গারা, স্পেশাল চাটনি আর 2টি কোল্ড কফি নিয়ে এসে 4 নম্বর টেবিলে বসলেন। আর তার উল্টো পাশে রাজা রানীর মতো পা দুলিয়ে বসে আছে রিনি। ক্যাফেটেরিয়ার পুরো পরিবেশ যেন এক সেকেন্ডের জন্য জমে গেল। সিনিয়র জুনিয়র সবাই খাওয়া থামিয়ে ওদের দিকে হাঁ করে তাকিয়ে রইল। স্যার, আপনি নিজে খাবার নিয়ে এলেন? ডিপার্টমেন্টের অন্য একটা জুনিয়র স্টুডেন্ট অবাক হয়ে পাশ দিয়ে যাওয়ার সময় শুধালো। শেহজাদ জোর করে মুখে পেশাদার হাসি ফুটিয়ে বলল, আহা ইয়েস, রিনি আমাদের ডিপার্টমেন্টের টপার স্টুডেন্ট তো, ওর সাথে প্রজেক্টে কিছু ডিসকাশন ছিল, সো দ্যাটস হোয়াই। স্টুডেন্টলি ও বলে চলে গেলেও চারপাশের ফিসফিসানি থামল না। রিনি প্লেট থেকে সিঙ্গারা তুলে নিয়ে সসে ডুবিয়ে কামড় দিল। থ্যাংক ইউ স্যার, সিঙ্গারাটা সত্যি বেশ গরম। তা আমাদের দ্বিতীয় শর্ত তো পূরণ হলো, এবার 3 নম্বর শর্তটার কি হবে? শেহজাদ ট্রেটা একপাশে সরিয়ে রেখে রিনির দিকে ঝুঁকে নিচু গলায় বলল, 3 নম্বর শর্ত মানে? ওই যে প্রতিদিন ইমপ্রেস করার মতো কথা বলতে হবে। একদম ঠিক মনে রেখেছেন। রিনি চিবিয়ে চিবিয়ে সিঙ্গারাটা খেতে খেতে বলল, আজকের দিন প্রায় শেষ হতে চলল স্যার, এখনও কিন্তু আমাকে ইমপ্রেস করার মতো কোনো ডায়লগ আপনি দেননি। জলদি বলুন, নয়তো আমি প্রেশার বাড়িয়ে দেব। শেহজাদ চারপাশের ভিড়ের দিকে একবার তাকালো, তারপর এক গভীর দীর্ঘশ্বাস ফেলে রিনির চোখের দিকে সোজা তাকালো। তার চশমার পেছনে চোখ দুটো হঠাৎ যেন গম্ভীর আর অদ্ভুত শান্ত হয়ে গেল। শেহজাদ অন্তত ধীর ও নিচু স্বরে বলল, আজকে ক্লাসে যখন তুই ওই কঠিন প্রশ্নটার নিখুঁত উত্তর দিলি রিনি, তখন এক মুহূর্তের জন্য আমার মনে হয়েছিল 3 বছর আগে যদি আমি সত্যি সত্যি তোকে ছেড়ে না পালিয়ে যেতাম, তবে হয়তো আমি পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান আর সাহসী একটা মেয়েকে নিজের পাশে পাওয়ার সুযোগ পেতাম। কথাটা শেহজাদ এতটাই স্বাভাবিক, গভীর আর সত্যি মন থেকে বলল যে রিনির হাতে সিঙ্গারাটা প্লেটে খসে পড়ল। রিনির বুকটা হঠাৎ বুনো পাখির মতো ধুকপুক করে উঠল। তার মুখে সমস্ত শয়তানি আর চালবাজির হাসি যেন এক সেকেন্ডে উধাও হয়ে গেল। সে স্তব্ধ হয়ে শেহজাদের দিকে তাকিয়ে রইল। শেহজাদ মোটো নাটক করছিল না, তার চোখে সেই গভীর গাম্ভীর্য আর সততা রিনিকে এক অদ্ভুত অনুভূতির সাগরে ভাসিয়ে দিল। শেহজাদ কফির কাপে একটা চুমুক দিয়ে চশমাটা ঠিক করলো। তারপর খুব স্বাভাবিক গলায় বলল, কি হলো? ইমপ্রেসড হবা না? শর্ত তো পূরণ করতে হতো, তাই বলে ফেললাম। রিনি চট করে নিজের চোখ সরিয়ে নিল। তার গাল দুটো হঠাৎ কেন যেন লাল হয়ে উঠছিল। সে কফির কাপটা হাতে নিয়ে টেবিল ছেড়ে এক ঝটকায় দাঁড়িয়ে পড়ল।
হুট করে এসব ড্রামা করবেন না স্যার। আমি ওয়াশরুম থেকে আসছি। রিনি প্রায় দৌড়ে ক্যাফেটেরিয়া থেকে বের হয়ে গেল। শেহজাদ রিনি চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। রিনির ওই লজ্জায় লাল হয়ে যাওয়া মুখটা দেখে শেহজাদের ঠোঁটের কোণে এতদিন পর সত্যি সত্যি একটা খুব মিষ্টি আর পরিচিত হাসি ফুটে উঠল। শেহজাদ বিড়বিড় করে বলল, দেখা যাক রিনি চৌধুরী, এই 1 মাসে ডিভোর্স না দিয়ে কোথায় যাস? গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।